লাইনটা বলুন। আমার যেটা বলা যে কেন্দ্রীয় বাহিনী এনে রাজ্যে নির্বাচন করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আচ্ছা। এবং সমস্ত বাহিনীর প্রধানদের এখানে মিটিং করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে না, মনে হচ্ছে যেন এখানে একটা যুদ্ধ পরিবেশ তৈরি করা হচ্ছে। মানুষকে ভয়মুক্ত নির্বাচনের নাম করে এখানে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীরা তারা নিজেরাই ভারতীয় জনতা পার্টির প্রচারক হিসেবে কাজ করছে, সেটা প্রমাণ হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী ভারতীয় জনতা পার্টির ভোট দিতে বলছে। আর এত যে কাণ্ডবাণ্ড বলছে, একবার দেশের প্রধানমন্ত্রী এসে বাংলার মুখ্যমন্ত্রীকে ও দিদি বলে অপমানিত করছে, আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে এই দিদি বলে অপমান করছে। এটা বাংলার মানুষ দেখছে এবং বাংলার মানুষ যার যোগ্য জবাব দেওয়ার ঠিক সঠিক সময় সঠিক জবাবটা তাদের ভোটাধিকার গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে সেই যারা এটা প্রমাণ করে দেবে যে বাংলার মাটি এটা একটা কৃষ্টি সংস্কৃতির মাটি। এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করলে যে বিগত দিনে তারা তার ফল পেয়ে আটকে গেছে। আচ্ছা, ওই কথা নেটওয়ার্কটা কোনো রকম ভাবে সমস্যা হচ্ছে বাইরে থেকে সম্ভবত। ঠিক আছে, আমি জ্যোতিদা বলছিলেন জয়ন্তদার কাছে আসি। জয়ন্তদার আশা করি খুব স্বাভাবিকভাবে মানে এটা প্রত্যেক বিরোধীদেরই বক্তব্য, আপনারও কি সেম বক্তব্য? হ্যাঁ, শুভ সন্ধ্যা। একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। জাতীয় কংগ্রেস মনে করে যাহাই 56 তাহাই 59। আচ্ছা। যাহাই 56 ইঞ্চি সেটাই হচ্ছে 59 16তলার সিঁড়ি। একটা কয়েনের এ পিঠ হচ্ছে বিজেপি, ও পিঠ হচ্ছে তৃণমূল। আজকে এই যে এই সাজোয়া গাড়ি নিয়ে আসা, চারিদিক থেকে সিআরপিএফ, সিএপিএফ, আইটিবিপি, বিএসএফ সব বাহিনীগুলোকে 2460 কোম্পানি পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনীকে পশ্চিমবাংলায় এনে ভোট করানো। এর আগেও তো আমরা দেখেছি আধা সামরিক বাহিনী তো প্রত্যেক ইলেকশনেই আসে, লোকসভার ইলেকশনেও আসে, বিধানসভার ইলেকশনেও আসে। 2011 সালেও এসেছিল, 2011 সালে পরিবর্তন হয়েছিল কংগ্রেসের হাত ধরে। কংগ্রেসের হাত ধরেই তৃণমূল পরিবর্তন করতে পেরেছিল, বামফ্রন্টকে ক্ষমতা থেকে 34 বছরের জগদ্দল পাথরকে ক্ষমতা থেকে সরাতে পেরেছিল। কিন্তু তার পরবর্তীকালে আমরা যে দেখেছি প্রত্যেক ইলেকশনে যে আধা সামরিক বাহিনী আসে, আধা সামরিক বাহিনী কাদের আন্ডারে কাজ করে, আধা সামরিক বাহিনীকে কারা পরিচালনা করে। আধা সামরিক বাহিনী তো আর কলকাতা বা কলকাতার আশেপাশে বা সারা বাংলার রাস্তা তো চেনে না, গ্রামগুলো চেনে না। তাদেরকে রুট মার্চ করায় কারা? করায় পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী, এবার তো সবই করায় কলকাতার পুলিশ বাহিনী। এখনো যে রুট মার্চ হচ্ছে সেখানে লোকাল থানার পুলিশ অফিসাররাই তাদেরকে লিড করছে, লোকাল থানার পুলিশ অফিসাররাই তাদেরকে নিয়ে যাচ্ছে, রুট মার্চ করাচ্ছে। তো সেখানে আধা সামরিক বাহিনী আসলে যে একটা বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। আচ্ছা। তার কারণটা হচ্ছে যে আধা সামরিক বাহিনী আসলে আধা সামরিক বাহিনী আপনার বুথটাকে পাহারা দেবে, পোলিং স্টেশনটাকে পাহারা দেবে। কিন্তু বাড়ি থেকে যখন ভোটাররা বেরোচ্ছে আমরা দেখেছি বহুতলগুলোতে গেটে তালা মেরে দেওয়া হয়। যেই বাড়িতে প্রচুর ভোটার বা যেই পাড়াতে খুব বিরোধী দলের ভোটারের সংখ্যা বেশি, সেখানে আগের দিন রাত্রির থেকে সেখানে বম্বিং শুরু হয়ে যায়। এবার হয়েছে নাকি কিছু এরকম? আজকে তাহলে দাঁতনে কি হলো? আচ্ছা, দাঁতনে তো আপনি একটু আগে দেখালেন যে বিরোধী দলের একজন প্রার্থী আক্রান্ত, যে দলেরই হোক, বিরোধী দলের প্রার্থী, সেও ভোটে লড়ছে, তারও গণতান্ত্রিক অধিকার রয়েছে। তো আজকে আমরা যেটা দেখছি বহরমপুরে অধীর চৌধুরী লড়াই করছেন। অধীর চৌধুরী সেখানে আজকে যখন প্রচার শেষ হচ্ছে, আজ গতকাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে অধীর চৌধুরীর ব্যানার, পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তৃণমূলের গুন্ডা বাহিনী ছিঁড়ে ফেলে দিচ্ছে। সেখানে যখন প্রতিবাদ করা হচ্ছে, কংগ্রেসের কর্মী সমর্থকরা যখন প্রতিবাদ করছে, তৃণমূল বলছে না ইলেকশন কমিশন এসে ফেলে দিচ্ছে। আরে ইলেকশন কমিশন যদি এসে ফেলে দেবে তাহলে কেন তৃণমূলেরটা ফেলছে না, বিজেপিরটা ফেলছে না, বেছে কেন কংগ্রেসের ফেলছে? কংগ্রেস তো এখানে তৃতীয় শক্তি। কংগ্রেস তো পশ্চিমবাংলায় আজকে তো আমরা এখনও জিরো, আমাদের সদস্য সংখ্যা 0। 4 তারিখে সেই সংখ্যাটা পাল্টে যাবে, অবভিয়াসলি পাল্টে যাবে, কারণ বাংলার জনগণ আমাদের আশীর্বাদ করবেন, সেটা আমরা নিশ্চিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাহলে কংগ্রেসকে কেন এত ভয়? বহরমপুরের মাটিতে অধীর চৌধুরীর
ব্যানার কিন্তু পোস্টার আপনারা কি ছিঁড়ে বোঝাতে ফেলে দেওয়া পারলেন হচ্ছে। মানে যাহাই ছাপ্পান্ন তাহাই নবান্ন, এটা কি বোঝানো গেল? এটা কি আপনাদের জায়গা থেকে বোঝাতে পারলেন? মানে আমি বলছি যে এই রাহুল গান্ধীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করা, ওই বিলটা পাস না হয়। রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু একজনকে ফোন করেননি, এটা কিন্তু একটা ভুল ন্যারেটিভ তৈরি করা না হচ্ছে। এটা আমি বলছি তৃণমূলের তরফ থেকে, মানে আইপ্যাকের না না এইটা এখানে ক্লিয়ার করে দেওয়ার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে সেদিনকে যখন লোকসভায় রাত্রিবেলা যখন ভোট হয়ে গেছে এবং সেখানে যখন বিলটা যখন পরাস্ত হয়েছে, যে মহিলা বিলের আড়ালে যে ডিলিমিটেশনের বিলটাকে প্রাসঙ্গিকতাটা যেটা তুলে ধরা হয়েছিল এবং সেটা যখন পরাস্ত করা গেছে, তখন কিন্তু বিরোধী ঐক্য, যারা বিজেপি বিরোধী যতগুলো দল আছে, সেটা তামিলনাড়ুর ডিএমকে, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, মহারাষ্ট্রের মানে সবাইকে রাহুল গান্ধী ফোন করেছেন বলতে চাইছেন তো? প্রত্যেকটা দলের নেতাকে রাহুল গান্ধী ফোন করেছেন এবং তার অংশ হিসেবে এখানে তৃণমূল দলের যিনি দলনেতা লোকসভায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও ফোন করেছেন। তিনি অখিলেশ যাদবকেও ফোন করেছেন, তিনি স্টালিনকেও ফোন করেছেন, তিনি শরদ পাওয়ারকেও ফোন করেছেন, মানে তার মেয়ে সুপ্রিয়া সুলেকে ফোন করেছেন, তিনি শিবসেনা প্রধানকেও ফোন করেছেন। এটাই বোঝাবার জন্যই বলছি। হ্যাঁ, তিনি তো সকলকে ফোন করেছেন, মানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন ভাবার কোনো কারণ নেই। আর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিতে চাই, যাহা ছাপ্পান্ন তাহাই নবান্ন, যাহাই ছাপ্পান্ন তাহাই নবান্ন, তার কারণ হচ্ছে এবারের ইলেকশনটা ধর্মীয় মেরুকরণের ওপর তৈরি হচ্ছে। ধর্মীয় মেরুকরণের যে আস্ফালন, সেটা কিন্তু দুটো দলের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে।